আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনার সামনে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি তুলে ধরবো, যেটার নাম হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স এবং সাপ্লাই ডিমান্ড। তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা অত্যন্ত পপুলার স্ট্র্যাটেজি এবং অনেকেই এই সিস্টেমটা জানেন। ট্রেডিং এই সাপোর্ট রেজিস্ট্যান্সে কীভাবে ট্রেড করতে হয় এবং সাপোর্ট রেজিস্ট্যান্সে কখন ট্রেড করতে হয়, কখন নিতে হয়, কোথায় আসার হতে হয়, অনেকেই জানেন। তবে অনেকে এটা জানেন না যে আপনি সঠিকভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে আঁকতে হয়। সঠিকভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি আপনি আঁকতে পারেন, তাহলে আপনি মার্কেটে আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার হন, তাহলে আপনি সর্বোচ্চ প্রফিট নিতে পারবেন এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে। অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজিতে যাওয়াটুকু প্রফিট নেওয়া যায় সর্বোচ্চ আপনি সবটুকুই নিতে পারবেন, এবং আপনি ফলস ব্রেকআউটের যে ফাঁদ রয়েছে, ট্র্যাপ, ওটাতে আপনি পড়বেন না। আপনি ওটা থেকে বের হয়ে আসতে পারবেন খুব সহজেই, যদি আপনি সঠিকভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন একে ট্রেড করতে পারেন। তো অনেকে আবার কি করে একটা ইন্ডিকেটর ইউজ করে, সাপোর্ট জোনের জন্য সাপ্লাই ডিমান্ড একটা ইন্ডিকেটর ইউজ করে। অনেকে এরকম একটা সাপ্লাই ডিমান্ড ইন্ডিকেটর ইউজ করে থাকেন ট্রেড করার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্সে। যে এই যখন যে ডিফল্ট যে ইন্ডিকেটর রয়, যে ইন্ডিকেটরটা সেট করে, ইন্ডিকেটরটা ইউজ করার পরে যখন এই ইন্ডিকেটর যেখানে সাপ্লাই জোন দেখাচ্ছে ওখানে যখন মার্কেট আসবে, আর তখন হচ্ছে এখান থেকে বাই, আবার উপরে যখন আপনার ডিমান্ড জোন থাকলো অর্থাৎ রেজিস্ট্যান্স জোন থাকলো, তখন আপনার হচ্ছে রেজিস্ট্যান্স জোন যেখানে দেখাবে এরকম কালার দিয়ে, তখন ওখান থেকে সেল নেয়। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ইন্ডিকেটরস হবে। কারণ হচ্ছে এই ইন্ডিকেটরগুলো আপনি যদি ব্যাক টেস্ট করেন, আপনি দেখবেন যে এই ইন্ডিকেটরটা সবসময় মুভ করে মার্কেটের সাথে সাথে। এটা মুভমেন্টের উপর থাকে। মার্কেটে যেমন এখানে আছে, মার্কেট এখান থেকে পড়ছে, কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মার্কেট এখানে সাপ্লাই জোন দিয়েছে ইন্ডিকেটর, ডিমান্ড জোন ইন্ডিকেটর দিয়েছে, এই জন্য মার্কেট এখান থেকে পড়ে যাচ্ছে। অর্থাৎ রেজিস্ট্যান্স দিয়েছে এখানে মার্কেট, ইন্ডিকেটর বলছে এখানে রেজিস্ট্যান্স, এই জন্য মার্কেট এখান থেকে পড়ছে। কিন্তু বিষয়টা এমন নয়। আপনি যখন এটা ব্যাক টেস্ট করবেন অথবা লাইভ মার্কেট যখন আপনি কাজ করবেন, তখন দেখবেন যে মার্কেট যত উপরে উঠছে, আপনার সাপ্লাই ডিমান্ড জোনের এই লেভেলগুলো কিন্তু মার্ক করা যে দাগগুলো আছে এগুলো কিন্তু তত উপরে উঠছে। অর্থাৎ এগুলো রিফেন্ড। হ্যাঁ, রিফেন্ড যে ইন্ডিকেটরগুলো হয় এগুলো ইউজ না করাই ভালো। এবং আপনি যদি এসব ইন্ডিকেটর ছাড়া যদি সঠিকভাবে নিজের হাতে নিজের ব্রেন দিয়ে যদি আপনি ইন্ডিকেটরটা আঁকতে পারেন, ব্রেন দিয়ে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে এই সাপ্লাই ডিমান্ড জোন আঁকাটা। তো আমি ডিলিট করে দিচ্ছি। সাপ্লাই ডিমান্ড জোন আঁকার জন্য অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটা আঁকার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে দুইটা টপ দুইটা বটম পয়েন্ট লাগবে। এরকম মার্কেট ডাউন থেকে আপ, ধরুন মার্কেট এখান থেকে আপ থেকে ডাউন আসলো, আসার পরে এখান থেকে একবার ব্যাক করলো, আবার এখানে আসলো, এখান থেকে আবার এটুকু ব্যাক করলো। ঠিক আছে, ব্যাক করে যখনই মার্কেট আবার এখান থেকে কিছুটা পড়বে, এরকম দুইটা টপ লেভেল, দুইটা বটম লেভেল যদি আমরা পাই, তাহলে আমরা এখানে সাপোর্ট, উপরে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট লেভেল আমরা এঁকে নেব। ঠিক আছে, এখন আমরা যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের জন্য যে দুইটা টপ পয়েন্ট বা বটম পয়েন্ট আমরা নেব, এই দুইটা বটম পয়েন্ট একদম একই প্রাইজে আসতে হবে এমন কোনো কথা নেই। প্রথমটা যে জায়গায় আসছে, দ্বিতীয়টা ওই জায়গায় নাও আসতে পারে, দ্বিতীয়টা ওই জায়গা থেকে কিছুটা উপরেও থাকতে পারে এবং কিছুটা নিচেও থাকতে পারে, কিছুটা এমনও হতে পারে যে এরকম একটু নিচে এসে এখান থেকে আবার উঠে গেছে, এরকমও হতে পারে। একদম কাছাকাছি একদম বরাবর হবে এরকম কোনো কথা নয়, এরকম একটু উপর নিচে হতে পারে। যখন এরকম পজিশন হবে, তখন আমরা উপরে একটা লাইন, নিচে একটা লাইন টেনে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন এঁকে নেব। ঠিক আছে, আচ্ছা, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আঁকার ক্ষেত্রে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের। আমরা যখন এই দুইটা বটমের মাঝখানে যখন আমরা দুইটা টপ এবং দুইটা বটমকে নিয়ে যখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকছি, তখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইনটা কোথায় আঁকবো, মার্কটা কোথায় করব, এই মার্কটা আমাদের করতে হবে এই দুইটা পয়েন্টের যেটা শ্যাডোটা বেশি, তুলনামূলক দুইটা পয়েন্টের যেটা শ্যাডোটা বেশি, ওই শ্যাডোর নিচে আমরা সাপোর্ট লাইনটা আঁকবো। এবং উপরে যে রেজিস্ট্যান্স আঁকবো সেটা হচ্ছে এই দুটো টপের ভিতরে যেটার শ্যাডোটা তুলনামূলকভাবে বেশি, ওটা
ওখানে আমরা হচ্ছে যে রেজিস্ট্যান্স জোনটা আঁকবো। কীরকম আমরা যদি লাইভ মার্কেটে দেখি, যেমন দেখুন যদি এরকম হয়, এখানে দুটো লেভেল আছে, এই একটা লেভেল, এই একটা লেভেল, এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের ভিতরে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো কোথায়? এই দুটো পয়েন্টের ভিতরে, যে এই দুটো পয়েন্টের ভিতর যেটার শ্যাডোটা বেশি উপরে আছে, যেমন এটা শ্যাডোটা একটু উপরে আছে, তাহলে আমরা এখানে আঁকবো। আবার এখানে দেখুন যদি আমরা এই দুটোকে মার্ক করে নিই, তাহলে এই দুটোর ভিতরে যেটা শ্যাডোটা বেশি আছে আমরা ওখানে জোনটা লাইনটা এঁকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আঁকবো। আবার যদি দেখা যায় এমন যে একটা পয়েন্টের শ্যাডো হচ্ছে, ক্যান্ডেল শ্যাডো হচ্ছে এটুকু, আর একটা হচ্ছে এত লম্বা, তাহলে আমরা কি করবো? তাহলে আমরা করবো যে প্রথম যেটা আছে ওটা যে শ্যাডো আছে ওটার সাথে দ্বিতীয় পয়েন্টের যে বডিটা আছে বডির সাথে মিল রেখে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আঁকবো। কারণ আমরা সবসময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আঁকবো হচ্ছে দুটো পয়েন্টে যেটা স্বাভাবিকভাবে বড় আছে, অর্থাৎ এটা হচ্ছে স্বাভাবিকভাবে বড়, যে মার্কেট হতে পারে এরকম বরাবর একই প্রাইসে না আসতে পারে, প্রাইস থেকে কিছুটা উপর নিচ হতে পারে, কিন্তু এগুলো যেরকম হচ্ছে এটা থেকে এটা অনেক দূরে বা অনেক লম্বা অনেক বড় হয়েছে, এগুলো হচ্ছে অস্বাভাবিক। এরকম অস্বাভাবিক মার্কেটে আমরা মার্কেটে অস্বাভাবিক পজিশন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স না কাটার চেষ্টা করব। স্বাভাবিক যে পজিশনগুলো আছে ওই পজিশনগুলোতে আমরা মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে আমরা ট্রেড করার চেষ্টা করব। তো তাহলে মূল বিষয় হলো আমরা যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকবো তখন দেখবো যে আমরা যদি মার্কেট উপর থেকে পড়ে গিয়ে অথবা নিচ থেকে উপরে উঠে গিয়ে একই জায়গায় কমপক্ষে দুইটা টপ দুইটা বটম করেছে কিনা, যদি করে তাহলে ওই দুইটা টপ এবং দুইটা বটমের যে বটম ভিতরে যেটার শ্যাডো প্রাইসটা বেশি, শ্যাডোটা বেশি আছে ওটার উপরে আমরা, এবং যে সাপোর্টের ক্ষেত্রে ওটার নিচে এবং রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ওটার উপরে আমরা হরিজন্টাল লাইন টেনে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আমরা মার্ক করব। ঠিক আছে, তাহলে আমরা একটু মার্কেটে খুঁজে দেখি আমরা এরকম পাই কিনা। দেখেন আমরা যদি এখানে আসি, মার্কেট এখান থেকে আপে গিয়ে এই পজিশনে যে কি করছে, এখান থেকে একবার পড়ছে মার্কেট, পড়ে আবার ঠিক কিছুটা উপরে গিয়ে এখান থেকে কিছুটা উপরে গিয়ে আবার মার্কেট পড়ছে। তাহলে আমরা এখানে কয়টা পয়েন্ট পেলাম? এখানে একটা পয়েন্ট এবং এটার কাছাকাছি আর একটা পয়েন্ট আমরা পেয়েছি। তাহলে আমরা এই দুটো জোনকে টেনে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স করতে পারি। তাহলে এই দুটোর জন্য কোন জায়গা, এই দুটো জোনের কোন জায়গাটাতে আমরা সাপোর্টটা হরিজন্টাল লাইন আঁকবো? এই দুটো পয়েন্টে যেটার শ্যাডোটা নিচে আছে, বেশি নিচে, ওটার নিচে আমরা হরিজন্টাল লাইনটা। এরপরে আমরা সাপোর্ট লাইন আঁকলাম, আমরা রেজিস্ট্যান্স লাইন আঁকবো হচ্ছে যে একটা পয়েন্ট অর্থাৎ মার্কেট উপরে উঠে গিয়ে একই জায়গা থেকে কমপক্ষে দুইবার একটা পয়েন্ট এই দুটো পয়েন্ট কাছাকাছি আমরা দুটো পয়েন্ট মার্ক করে আঁকবো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আঁকবো। তখন আমরা রেজিস্ট্যান্স লেভেল আঁকবো কোথায়? এই দুটো পয়েন্টে যেটার প্রাইসটা বেশি আছে, শ্যাডোটা বেশি আছে, এখানে আমরা হরিজন্টাল লাইনটা এটা বেশি আছে যেন আমরা এখানে এঁকেছি। এখন আমরা যখন এরকম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন নিজে নিজে বুঝে যখন আমরা এঁকে ফেলবো, তখন এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন মুভ করার আর সুযোগ নেই। যেমন আমরা যদি ইন্ডিকেটর ইউজ করি, ইন্ডিকেটর রিফিন্ড হয়, এটা বারবার চেঞ্জ হয়। আপনি যখন মার্কেট বুঝে যখন আপনি আঁকবেন তখন এটা রিফিন্ড হওয়ার সুযোগ নেই। আপনি এঁকে নিয়েছেন ভালোভাবে এবং আপনি এই নিজস্ব আঁকা অঙ্কন দিয়ে আপনি এখান থেকে ভালোভাবে ট্রেড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমরা যদি এই শ্যাডোর নিচে না দিয়ে, অর্থাৎ সঠিকভাবে এই শ্যাডোর নিচে না দিয়ে আমি যদি এই পজিশনটাকে ধরতাম সাপোর্ট রেজিস্ট্যান্স, তাহলে আমাদের কি মনে হতো? আমাদের মনে হতো যে এই জোনটাকে এখানে ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে আপনি কী করতেন? এই ব্রেকআউটের পথে একটা অ্যান্টি নিয়ে নিতেন আপনি। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ফলস ব্রেকআউট হতো। আর আপনি যদি সঠিকভাবে এখানে যখন আপনি আঁকছেন তখন কিন্তু এটা কিন্তু ব্রেকআউট কিন্তু হয়নি, অর্থাৎ আপনি ফলস ব্রেকআউটের ফাঁদে পড়েন নাই। ঠিক আছে, তো সঠিকভাবে আঁকলে আপনি ফলস ব্রেকআউটের ফাঁদে ইনশাল্লাহ পড়বেন না। আর আমার সাথে যদি থাকেন আমি অবশ্যই আপনাকে টিচ করবো কীভাবে আগাতে হয় ফরেক্স মার্কেটে। আচ্ছা, এখন আসেন আমরা এখান থেকে কীভাবে ট্রেড নেব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন থেকে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন থেকে আমরা ট্রেড নেব হচ্ছে, মার্কেট সাপোর্ট জোনের কাছে আসবে, সেল ক্যান্ডেল হয়ে আসবে, আসার পরে একটা বাই ক্যান্ডেল হবে, যে বাই ক্যান্ডেলটা আমাদের পূর্ববর্তী যে সেল ক্যান্ডেল ছিল, অর্থাৎ যে সেল ক্যান্ডেলটা আমাদের সাপোর্ট লাইনকে টাচ করেছে অথবা কাছাকাছি লেভেলে ছিল,
ওই সেল ক্যান্ডেলটাকে ওই সেল ক্যান্ডেলের হাই যে প্রাইস আছে ওই হাই প্রাইসটা ক্লোজ করবে। যদি ক্লোজ করে তাহলে আমরা ওখান থেকে একটা বাই ট্রেড নেব, আর যদি না ক্লোজ করে তাহলে আমরা ওখান থেকে বাই ট্রেড নিব না। ঠিক আছে, যেমন দেখুন এখানে কিন্তু মার্কেট আমাদের টাচ করেছিল আমাদের সাপোর্ট লেভেলকে, এরপরে মার্কেট ব্রেকআউট, এরপরে মার্কেট বাই ক্যান্ডেল দিয়েছে, কিন্তু বাই ক্যান্ডেলটা আমাদের এই যে আমাদের যে সেল ক্যান্ডেল ছিল ওই সেল ক্যান্ডেলকে ক্রস করতে পারে নাই, যার কারণে এখানে আমাদের অর্ডার হবে না। এখানে যদি আসেন, এখানে আবার মার্কেট সেল ক্যান্ডেল হয়ে এখানে আবার মার্কেট আমাদের সাপোর্ট জোনের কাছে আসলো, আসার পরে এখানে দেখুন মার্কেট একটা বাই ক্যান্ডেল দিয়েছে, যে ক্যান্ডেলটা তার প্রিভিয়াস যে সেল ক্যান্ডেল ছিল ওই সেল ক্যান্ডেলের হাই যে প্রাইস ছিল ওই হাই প্রাইসের উপরে গিয়ে ক্লোজ হয়েছে। যখন এরকম ক্লোজ হবে তখনই আমরা এখানে একটা বাই এন্ট্রি নেব এবং এসএল দেবো হচ্ছে আমাদের সাপোর্ট লাইন থেকে কিছুটা নিচে স্টপ লস, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আমরা টেক প্রফিট দেবো হচ্ছে যে স্টপ লস যা তার দ্বিগুণ আমরা এখানে টেক প্রফিট দেবো। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা আমরা যখন বাই সেল নেব, আমরা যখন রেজিস্ট্যান্স জোন থেকে সেল নেব, রেজিস্ট্যান্স জোন থেকে সেল নেওয়ার সিস্টেম হচ্ছে মার্কেট রেজিস্ট্যান্স জোনের কাছে আসবে, মার্কেট স্বাভাবিক ক্যান্ডেল হয়ে আসবে, এরকম বড় ক্যান্ডেল নয়, স্বাভাবিক ক্যান্ডেল হয়ে মার্কেট রেজিস্ট্যান্স জোনের কাছে আসবে, আসার পরে রেজিস্ট্যান্স জোনকে টাচ করতে পারে অথবা কাছাকাছি থাকতে পারে রেজিস্ট্যান্স জোনের। এরপরে একটা সেল ক্যান্ডেল হবে, যে সেল ক্যান্ডেলটা রেজিস্ট্যান্স জোন কাছে যে বাই ক্যান্ডেল গিয়েছিল অথবা টাচ করেছিল ওই বাই ক্যান্ডেলের লো প্রাইসের নিচে ক্লোজ হবে, যদি হয় তাহলে আমরা ওখান থেকে একটা সেল এন্ট্রি পাবো। ঠিক আছে, তো আমরা এখানে এরকম কোনো পজিশন দেখিনি আমরা এই পর্যায়ে এই পর্যন্ত, যার কারণে আমাদের এখানে কোনো রেজিস্ট্যান্স লেভেলে কোনো ট্রেড নেই। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন এখানে আমরা যদি আসি দেখুন মার্কেট আমাদের এখানে এসে আমাদের রেজিস্ট্যান্স লেভেলকে সাপোর্ট লেভেলকে এখানে টাচ করছে সেল ক্যান্ডেল দিয়ে, করার পরে আরও একটি বাই ক্যান্ডেল হয়েছে, যে বাই ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস যে সেল ক্যান্ডেল ছিল ওই সেল ক্যান্ডেলের হাই প্রাইসকে ক্লোজ করছে, ক্লোজ করার পরে আমরা এখানে একটা এন্ট্রি হবে, স্টপ লস হবে সাপোর্ট জোনের থেকে একটু নিচে, টেক প্রফিট হবে 1:2। ঠিক আছে, তো এরকম যদি আমরা পজিশন পাই তাহলে আমরা কন্ডিশন অনুযায়ী ট্রেড নেবো, আর যদি পজিশন না পাই তাহলে আমরা অবশ্যই অর্ডার নেবো না। আর আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে পারেন তাহলে আমি আশা করি আপনি এই শুধুমাত্র সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন সঠিকভাবে আঁকার কারণে আপনি ফলস ব্রেকআউট থেকে মুক্তি পাবেন, এবং আমি যেভাবে ট্রেড নিতে বলেছিলাম যে রুলস ফলো করে ওই রুলস যদি আপনি ট্রেড ফলো করেন তাহলে আপনার 80% ট্রেড আপনার প্রফিটে যাবে, এবং রিস্ক রিওয়ার্ড 1:2 হওয়ার কারণে 50-50 যদি আপনার লাভ লসও থাকে তাও আপনার অ্যাকাউন্টে মাস শেষে কিছু না কিছু প্রফিট থাকবে। আর আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ভালোভাবে না আঁকতে পারেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট আপনি ফলস ব্রেকআউটের ফাঁদে পড়ে আপনি আপনার অ্যাকাউন্টটা জিরো করে ফেলবেন। তো আমাদের আজকের এই পর্যন্ত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে, আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো। আর কারো যদি কোনো সমস্যা হয় এই ট্রেডিংয়ের সিরিজে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।